আসসালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে প্রত্যেকে ভালো রয়েছো। তোমাদের সামনে সিটি পরীক্ষা, এই সিটি পরীক্ষার কারণে তোমাদের জন্য বিশেষ কিছু ক্লাসের আমি আয়োজন করেছি। অধ্যায় 6 নিয়ে তোমাদের সিটি পরীক্ষা, তোমরা সবাই হয়তোবা জানো। অধ্যায় 6-এর শেষ কিছু টপিকস যেগুলো বাকি রয়ে গিয়েছিল সেগুলো নিয়ে ইনশাল্লাহ আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আসলে আলোচনা করব রাসায়নিক পরিবর্তন ও রাসায়নিক বিক্রিয়া এই টপিকস নিয়ে। তো রাসায়নিক পরিবর্তনটা আসলে কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে একটা পদার্থের দুইটা পরিবর্তন ঘটে, একটা হচ্ছে ভৌত পরিবর্তন আর একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন হচ্ছে পদার্থ শুধুমাত্র যদি তার বাহ্যিক অবস্থার পরিবর্তন ঘটায়, সেক্ষেত্রে এই পরিবর্তনকে আমরা ভৌত পরিবর্তন বলবো। যেমন ধরো পানি H2O, এই পানি H2O যেটা আমরা এখানে দেখালাম, পানি H2O। তো এই H2O যখন সে বরফ অবস্থায় থাকে তখন সে সলিড অবস্থায় থাকে। এখন এটাকে যদি তুমি তাপ দাও, তাপ দিলে কি হবে তোমরা জানো, H2O তাপ দিলে এটা কি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এটাকে যদি তুমি আরো তাপ দাও, একটা পর্যায়ে এটা কি হয়ে যাবে, H2O এটা জলীয় বাষ্প বা গ্যাসিয়াস স্টেটে রূপান্তরিত হবে। তাহলে তাপ প্রদান যদি আমরা করি তাহলে এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। এই পরিবর্তনটাকে বলা হয় ভৌত পরিবর্তন, তোমরা জানো। তাহলে পানি এটা কঠিন অবস্থায় থাকে, যখন এটাকে তাপ দেওয়া হয় তখন তরল হয়, এটাকে আরো তাপ দিলে এটা একটা পর্যায়ে বাষ্প বা গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। অর্থাৎ এই তিনটা অবস্থাতে পানি H2O এই আকারে কিন্তু থাকে। পদার্থের এই পরিবর্তনটাকে বলা হয় ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তনটা আসলে কি? রাসায়নিক পরিবর্তন হচ্ছে পদার্থ যখন তার নিজস্ব যে সত্তা, নিজস্ব যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য যখন হারিয়ে ফেলে, হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি হয়, তখন এই পরিবর্তনটাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। শিক্ষার্থী বন্ধুরা, রাসায়নিক পরিবর্তন যে প্রক্রিয়াতে হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তার মানে হচ্ছে যে প্রক্রিয়াতে রাসায়নিক পরিবর্তন ঘটে, একাধিক পদার্থ বা একটি পদার্থ থেকে একাধিক পদার্থ বা একটি পদার্থ পাওয়া যায়, সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট নতুন পদার্থ তৈরি হয়, এই প্রক্রিয়াকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, রাসায়নিক বিক্রিয়া লেখার বেশ অনেকগুলো নিয়ম রয়েছে। রাসায়নিক বিক্রিয়াকে আমরা সাধারণত যে মাধ্যমে প্রকাশ করি, এই মাধ্যমটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। অর্থাৎ যে সমীকরণের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করা হয় অথবা যা দ্বারা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এই রাসায়নিক সমীকরণ লেখার অনেকগুলো নিয়ম রয়েছে তোমাদের বইয়ের মধ্যে। শিক্ষার্থী বন্ধুরা, নিয়মগুলা সাধারণত কোনো পরীক্ষায় আসে না যে রাসায়নিক সমীকরণ নিয়মগুলো ধারাবাহিক বা বর্ণনা করো, এরকম কোনো প্রশ্ন আসে না। কিন্তু তোমাকে জানতে হবে একটা বিক্রিয়াকে কিভাবে উপস্থাপন করতে হয়, কারণ এগুলো হচ্ছে প্রাথমিক কিছু বিষয়, এগুলো হচ্ছে বেসিক নলেজ। তো এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের এখন আমি কিছু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম যখন আমরা জানবো, এর আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, যেটি হচ্ছে বিক্রিয়ক কি এবং উৎপাদ কি। বিক্রিয়ক কি এবং উৎপাদ কি? একটা রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। আর রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট বস্তু বা উৎপন্ন পদার্থ, এদেরকে বলা হয় উৎপাদ। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিক্রিয়ক যদি আমরা ধরে নেই হাইড্রোজেন এবং অক্সিজেন, সাপোজ ধরো দুইটা বিক্রিয়ক হাইড্রোজেন এবং অক্সিজেন, এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, এর ফলে আমাদের উৎপন্ন পদার্থটা হচ্ছে পানি H2O। সেই ক্ষেত্রে আমাদের রাসায়নিক সমীকরণ যখন লিখব, কিভাবে লিখব? শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনেকগুলা সমীকরণ লেখার নিয়ম অনুযায়ী বিভিন্ন সমীকরণ আমি দেখিয়েছি। প্রত্যেকটা সমীকরণই অ্যাপ্রোপ্রিয়েট হবে যদি তুমি বুঝো। যেমন প্রথম যে সমীকরণটা দেখিয়েছি, দেখো হাইড্রোজেন অক্সিজেন পানি, অর্থাৎ বিক্রিয়ক সমূহকে সমীকরণের বাম দিকে লিখতে হবে। এটা হচ্ছে নিয়ম যে বিক্রিয়ক সমূহকে সমীকরণের বাম দিকে লিখতে হবে। এবং বিক্রিয়ক যদি একাধিক থাকে, যেমন এখানে হাইড্রোজেন অক্সিজেন একাধিক বিক্রিয়ক রয়েছে, এই জন্য একাধিক বিক্রিয়ক থাকলে মাঝখানে একটা প্লাস চিহ্ন বসাতে হবে। তাহলে এই চিহ্নটা বসাতে হবে একাধিক বিক্রিয়ক যদি থাকে। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদ এটাকে সবসময় ডান দিকে বসাতে হবে। একাধিক উৎপাদ যদি উৎপন্ন হয় সেক্ষেত্রেও তাদের মধ্যে প্লাস চিহ্ন বসাতে হবে।
শিক্ষার্থী বন্ধুরা, বিক্রিয়ক এবং উৎপাদ, এই বিক্রিয়ক এবং উৎপাদ এদের মধ্যবর্তী স্থানে তীর চিহ্ন বসাতে হবে। তীর চিহ্ন বসাতে হবে অর্থাৎ তীর চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে বিক্রিয়ক থেকে উৎপাদ দিকে বিক্রিয়াটা ধাবিত হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা নিয়ম যে বিক্রিয়কগুলোকে বাম দিকে লিখে উৎপাদগুলোকে ডান দিকে লিখে মাঝখানে যদি এভাবে তীর চিহ্ন দিয়ে দেওয়া হয় তাহলে প্রাথমিকভাবে একটা রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করার জন্য রাসায়নিক সমীকরণ লেখা যায়। তাহলে এটা হচ্ছে একটা প্রাথমিক পর্যায়ের রাসায়নিক সমীকরণ। এভাবে যদি লিখি রাসায়নিক সমীকরণ হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, বেশ আরো কিছু নিয়ম রয়েছে, নিয়মগুলা এখন ধারাবাহিকভাবে জানবো। যেমন দ্বিতীয় নম্বর সমীকরণে দেখো একটা রাসায়নিক বিক্রিয়া আমি এভাবে লিখলাম, ঠিক আছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে বিক্রিয়াটাতে সমতা বিধান হয় নাই। সমতা বিধানটা কি? সমতা বিধান হচ্ছে বিক্রিয়ক সমূহ হয়ে যতগুলো পরমাণু অংশগ্রহণ করে উৎপাদে ঠিক ততগুলো পরমাণুই থাকে। অর্থাৎ ডাল্টনের তত্ত্ব অনুসারে পরমাণু সৃষ্টি বা বিনাশ নেই। পরমাণু এক অবস্থা থেকে অন্য অবস্থায় শুধুমাত্র অন্য অবস্থায় রূপান্তরিত হয়। অর্থাৎ পরমাণু তার আগে যে একটা অবস্থান ছিল এখান থেকে নতুন আরেকটা অবস্থানে সে গিয়ে বসে, কিন্তু পরমাণু কখনো ধ্বংস হয় না রাসায়নিক সমীকরণে, রাসায়নিক বিক্রিয়াতে। শিক্ষার্থী বন্ধুরা, সেই হিসাবে এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু অংশগ্রহণ করলো আর এই পাশে দুইটা অক্সিজেন পরমাণু অংশগ্রহণ করলো, কিন্তু ডান দিকে দেখা যাচ্ছে এখানে হাইড্রোজেন দুইটা পাচ্ছি, ঠিক আছে, কিন্তু অক্সিজেন একটা। তার মানে কি হচ্ছে যে ডান দিকে একটা অক্সিজেন পরমাণু কমে গিয়েছে। তাহলে এখানে আসলে সমতা বিধান হয় নাই। এখন প্রশ্ন করতে পারো, স্যার সমতা বিধান ছাড়া কি সমীকরণ লেখা যায় না? অবশ্যই যায়। বললাম প্রথম সমীকরণটা যদি কেউ লিখতে পারো এটা প্রাথমিক পর্যায়ের সমীকরণ এবং এটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তবে সমতা যদি কেউ করতে পারো অবশ্যই সমতা করাটা উত্তম হবে। সেই ক্ষেত্রে অবশ্যই সমতা বিধান করতে হবে। সমতা বিধান যখন করবে, সমতা বিধানের বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো আমি একটু পরে তোমাদের দেখাবো, যে আসলে সমতা বিধান কিভাবে করতে হয় সে সম্পর্কে তোমাদের আরেকটু আলোচনা করব আমি। তো এখানে দেখো সমতা বিধান করে দ্বিতীয় সমীকরণটা দেখানো হয়েছে। যেহেতু এখানে দেখো অক্সিজেন এখানে দুইটা রয়েছে পরমাণু আর ডান দিকে অক্সিজেন ছিল একটা, এই জন্য আমরা এই পানিকে অর্থাৎ H2O এটাকে 2 দিয়ে গুণ করেছি। এটাকে যখন আমরা 2 দিয়ে গুণ করলাম তখন হাইড্রোজেন বেশি হয়ে গেল, যার কারণে এখানে হাইড্রোজেনকে 2 দিয়ে গুণ করলাম। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে এই সমীকরণে বিক্রিয়কে যতগুলো পরমাণু ছিল উৎপাদে ঠিক ততগুলোই পরমাণু দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে 4টি, এখানে হাইড্রোজেন 4টি, অক্সিজেন 2টি, অক্সিজেন 2টি। তার মানে এখানে সমতা বিধান হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, বিক্রিয়ায় যদি সমতা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করতে পারি। এখন তুমি যদি তীর চিহ্ন রেখে দাও কোনো সমস্যা নেই, তীর চিহ্ন সব জায়গায় ব্যবহার করা যায়। তবে সমতা বিধান ছাড়া কখনোই সমান চিহ্ন ব্যবহার করা যায় না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখতে হবে যে সমতা ছাড়া কখনোই সমান চিহ্ন ব্যবহার করা যাবে না। সমান চিহ্ন দেয়া মানেই হচ্ছে উভয় পক্ষের পরমাণু সংখ্যা সমান রয়েছে। সমান চিহ্ন অর্থই হচ্ছে উভয় পক্ষের পরমাণু সংখ্যা সমান রয়েছে। এখন সমতা বিধান করার পরেও তুমি তীর চিহ্ন দিতে পারো। যেমন আমি পরের যে সমীকরণটা, এই সমীকরণটা দেখালাম 3 নম্বর সমীকরণে, যে এই সমান চিহ্নের পরিবর্তে আমি তীর চিহ্ন দিয়ে বুঝালাম যে আসলে সমান চিহ্ন দিতে পারি, সেক্ষেত্রে আমি তীর চিহ্ন ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে যে সমতা বিধান করতে পারলে অবশ্যই ভালো। আরেকটি নিয়মে চলে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় আমরা দেখা গেছে একটা রাসায়নিক সমীকরণকে লিখতে গেলে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করে লিখি। ভৌত অবস্থা উল্লেখ করে লেখা যায়, উল্লেখ না করেও লেখা যায়, তবে উল্লেখ যদি করতে চাই সেটা আরো ভালো হবে। ঠিক আছে, ভৌত অবস্থা সাধারণত 4 ধরনের ভৌত অবস্থা ধরে নেওয়া হয়। 4 ধরনের ভৌত অবস্থা ধরে নেওয়া হয়। যেমন যখন কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকে তখন তার ভৌত অবস্থা সলিড হিসেবে এস, সংক্ষেপে এস লেখা হয়। এই নিয়মগুলো তোমাদের বইয়ের মধ্যে লেখা রয়েছে।
যখন কোনো পদার্থ কঠিন অবস্থায় থাকে তখন তার সলিড, ইংলিশ নাম হচ্ছে সলিড, সেই হিসাবে এস, ওই যৌগটির সংকেতের ডান দিকে ব্রেকেট দিয়ে এস এভাবে লিখতে হয়। ঠিক আছে, যখন দেখা গেছে যে পদার্থটি তরল হয় তখন তরলের ইংলিশ যেহেতু লিকুইড, ওই হিসাবে এল, স্মল এল দিয়ে ব্রেকেট দিয়ে তার সংকেতের পাশে লিখতে হয়। যখন দেখা গেছে তার ভৌত অবস্থা হয় গ্যাস, তখন গ্যাস জি, এই জিটাকে, স্মল জিটাকে তার সংকেতের পাশে ব্রেকেট দিয়ে লিখতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বুঝতে পারলে যে কঠিন হলে এস এবং তরল হলে অবশ্যই এল, আর যদি গ্যাসীয় অবস্থায় থাকে তাহলে জি ব্যবহার করতে হয়। কখনো কখনো কোনো পদার্থ জলীয় দ্রবণ অর্থাৎ পানিতে দ্রবীভূত অবস্থায় থাকে, সেক্ষেত্রে জলীয় দ্রবণকে অ্যাকুয়াস সলিউশন ধরে AQ সংক্ষেপে লিখতে হয়। অ্যাকুয়াস সলিউশন, এটা তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে। ওই অ্যাকুয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ হিসেবে তখন তার সংকেতের বাম দিকে, সংকেতের ডান দিকে ব্রেকেটে এইভাবে AQ লিখতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইভাবে ভৌত অবস্থা উল্লেখ করেও আমরা সমীকরণ লিখতে পারি, যেটা 4 নম্বর সমীকরণে আমি দেখিয়েছি। দেখো, হাইড্রোজেন যার ভৌত অবস্থা হচ্ছে গ্যাস, অক্সিজেন যার ভৌত অবস্থা হচ্ছে গ্যাস, পানি এর ভৌত অবস্থা হচ্ছে লিকুইড। তাহলে হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করলো তখন পানি লিকুইড এটা তৈরি হলো। অর্থাৎ আমি এভাবেও দেখাতে পারি রাসায়নিক সমীকরণকে। শিক্ষার্থী বন্ধুরা, রাসায়নিক সমীকরণে অনেক সময় তাপের উল্লেখ থাকে, তাপের উল্লেখ থাকে। সাধারণত যে রাসায়নিক সমীকরণে তাপের উল্লেখ থাকে সেই রাসায়নিক সমীকরণকে তাপ রাসায়নিক সমীকরণ বলে। একটা বিক্রিয়ায় তাপ শোষিত হতে পারে অথবা তাপ উৎপাদন হতে পারে, দুই রকম হতে পারে। একটা বিক্রিয়ার তাপের শোষণ ঘটতে পারে অথবা তাপ উৎপাদ হিসেবে উৎপন্ন হতে পারে। উৎপাদ হিসেবে যখন উৎপন্ন হবে তখন তাপটাকে আমরা ডান দিকে বিক্রিয়কের সাথে যোগ চিহ্ন আকারে দেখাবো। যেমন ধরো 5 নম্বর যে সমীকরণটা আমি দেখিয়েছি, এই সমীকরণে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যখন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে এখানে যখন পানি উৎপন্ন হলো, এমতো অবস্থায় দেখা যাচ্ছে 285.85 কিলোজুল প্রতি মোল। প্রতি মোল পানি তৈরি করতে গেলে 285.85 কিলোজুল পার মোল তাপ উৎপন্ন হয়। যেহেতু এটা উৎপন্ন হচ্ছে, এই জন্য এটাকে আমরা উৎপাদ ধরে উৎপাদের সাথে যোগ হিসাবে দেখালাম। তাহলে কি দাঁড়াচ্ছে যে রাসায়নিক সমীকরণ লেখার সময় অনেক ক্ষেত্রে তাপের মানটাকে আমরা উল্লেখ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, যদি তাপের শোষণ ঘটে, তাপের শোষণ ঘটে, এই বিক্রিয়া তো তাপ উৎপন্ন হলো, এই জন্য আমরা এটাকে উৎপাদ হিসেবে দেখালাম। আবার অনেক ক্ষেত্রে ডেল এইচ মান দিয়ে তাপকে প্রকাশ করা হয়, যেটা আমরা পরবর্তী অধ্যায়ে জানতে পারবো। ঠিক আছে, তো এই অধ্যায়ে এ পর্যন্তই তোমরা জেনে রাখো যে তাপের মানটাকে কিভাবে উল্লেখ করতে পারি। আমরা বলছিলাম যে কোনো বিক্রিয়ায় যদি তাপের শোষণ হয়, তাপ যদি শোষণ হয় অর্থাৎ তাপ না দিলে বিক্রিয়া হবে না, তাহলে যত তাপ শোষিত হবে ওই তাপের মানটাকে বিক্রিয়কের সাথে যোগ দেখাতে হবে। হাইড্রোজেন অক্সিজেন, তখন দেখা গেছে ওই তাপের মানটাকে ডান দিকে যোগ করতে হতো, ফলে উৎপাদ আমি পেতাম। ঠিক আছে, তাহলে কোনো বিক্রিয়ার তাপের শোষণ হলে সেটাকে আমরা বাম দিকে যোগ করব, আর যদি তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা ডান দিকে যোগ করব। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, যখন আমরা তাপ রাসায়নিক সমীকরণ দেখব, তাপ রাসায়নিক সমীকরণ কি? যে রাসায়নিক সমীকরণে তাপের মান উল্লেখ থাকে, মনে রাখতে হবে। যখন আমরা তাপ রাসায়নিক সমীকরণ লিখব তখন অবশ্যই বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করা জরুরি। আমি একটু আগে বললাম, ভৌত অবস্থা ছাড়া আমি যেভাবে ইচ্ছা সেভাবেই সমীকরণ লিখতে পারি। 1 নাম্বারও লিখতে পারি, 2 নাম্বারও লিখতে পারি, 3 নাম্বার, 4 নাম্বার, আমার যেটা ইচ্ছে, 4টার মধ্যে যেটা তোমার ইচ্ছা সেভাবে তুমি সমীকরণকে প্রকাশ করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই তাপের মান উল্লেখ করতে যাবে তখনই অবশ্যই ভৌত অবস্থা জরুরি হয়ে পড়বে। ভৌত অবস্থা যদি উল্লেখ না করো এবং সেই বিক্রিয়া যদি তাপের মান উল্লেখ করো, ওই সমীকরণ হয়নি, টিচার কেটে দিবে। ঠিক আছে, অর্থাৎ তাপের সাথে ভৌত অবস্থা ওতপ্রোতভাবে জড়িত, কারণ এই ভৌত অবস্থার উপর ভিত্তি করে তাপের মান কম বেশি হয়। সুতরাং অবশ্যই ভৌত অবস্থা লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা
এই পর্বে জানতে পারলে যে আসলে আমরা কিভাবে রাসায়নিক সমীকরণ লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাবো কিছু সমীকরণ যেখানে বিক্রিয়ক এবং উৎপাদের কিছু ভিন্নতা রয়েছে। সাধারণত আমরা কিভাবে সমীকরণগুলো লিখতে পারি। যেমন ধরো, এখানে বিক্রিয়ক হিসেবে দেখালাম ক্যালসিয়াম কার্বনেট এবং HCl, এবং উৎপাদ তৈরি হচ্ছে এদের বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তার মানে তোমার যদি বিক্রিয়ক এবং উৎপাদ জানা থাকে তাহলে অবশ্যই এটাকে সমীকরণে রূপান্তর করতে পারবে। কিভাবে করবে আমি একটু আগেই বললাম, বিক্রিয়কগুলোকে বাম দিকে লিখতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটাকে অবশ্যই বাম দিকে লিখবে। যেহেতু দুইটি বিক্রিয়ক রয়েছে অবশ্যই মাঝখানে একটি যোগ চিহ্ন বসাতে হবে। আর তীর চিহ্ন সবসময় ব্যবহার করা যায়, সমতা ছাড়াও করা যায়, সমতা সহ করা যায়। এই জন্য সাধারণত আমরা সবসময় তীর চিহ্ন লিখতে পারি, কোনো সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদ হিসেবে ব্যবহৃত ওখানে উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড CO2 এবং পানি H2O। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এটা হচ্ছে প্রাথমিক সমীকরণ। তুমি যদি এইভাবে লেখো সমীকরণ, কোনো সমস্যা নেই, এটা হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এর থেকে আরেকটু ভালো যদি লিখতে চাও অবশ্যই সমতা করতে হবে। তাহলে সমতা যদি আমাদের করতে হয়, সমতাটা আমরা কিভাবে করব? একটা রাসায়নিক বিক্রিয়া সমতা করার জন্য আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এটা ধরে সমতা করতে হয়, তবে কিছু পদ্ধতি অবশ্যই মাথায় রাখতে হবে। পদ্ধতিগুলা কি? পদ্ধতি হচ্ছে যখন একটা যৌগের সংকেত লিখবে অবশ্যই মনে রাখবে যৌগের সংকেতের কখনো পরিবর্তন ঘটানো যায় না, ঠিক আছে। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড তুমি লিখলে, অর্থাৎ এখানে 2 বসাচ্ছ, এখন এই 2টাকে তুমি কি 3 বসাতে পারবে না? অবশ্যই এখানে 2 বসবে। তার মানে এগুলো হচ্ছে যৌগ, এই যৌগের সংকেতের পরিবর্তন ঘটাতে পারবে না। ক্যালসিয়াম কার্বনেট এখানে 3 আছে, এই 3কে তুমি 4 বানাতে পারবে না, এখানে 4 বানানো যাবে না, কারণ এটা হচ্ছে যৌগের সংকেত। কার্বন ডাই অক্সাইড এখানে 2 আছে, তুমি এখানে 2কে কি 5 বানাতে পারবে না? পারবে না, কারণ হচ্ছে এটা যৌগের সংকেত, এগুলা নির্দিষ্ট। তাহলে এগুলা যেহেতু নির্দিষ্ট, তাহলে এই সংকেতের ভেতরের পরমাণুর অবস্থা পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে কি করতে হবে? সাধারণত দেখা গেছে কি, যখন কোনো যৌগের সাথে মৌল বিক্রিয়া করে কিংবা উৎপাদ হিসেবে মৌল পাওয়া যায়, তখন ওই মৌল যদি উৎপন্ন হয় তখন ওই মৌলের সংখ্যার পরিবর্তন সহজেই ঘটানো যায়, কারণ মৌল একক অবস্থায় থাকে। সুতরাং যতগুলো মৌল দরকার তুমি ততগুলো মৌল তার সামনে অর্থাৎ সংখ্যা হিসেবে বসিয়ে এটা তুমি সমতা করতে পারো, কিন্তু যৌগের ক্ষেত্রে এটা সম্ভব নয়। এই জন্য সাধারণত যৌগ কিছু টেকনিক অর্থাৎ কিছু বিষয় তোমাকে এটা অটোমেটিক ভাবে তোমাকে বুঝে নিতে হবে। কিভাবে? দেখো, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, এখন ক্যালসিয়াম ক্লোরাইডে এখানে দেখো ক্লোরিন কয়টা ব্যবহার করেছো? ডান দিকে 2টা ক্লোরিন ব্যবহার করা হয়েছে। এখন এ পাশে ক্লোরিন কিন্তু একটা রয়েছে, তাহলে যেহেতু এটার সংকেতের পরিবর্তন ঘটানো যাবে না, তাহলে ক্লোরিন যেহেতু 2টা ব্যবহার হয়েছে অবশ্যই তোমাকে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি পেলাম? যে এখানে ক্লোরিন 2টা ছিল, আমি এখানে 2 দিয়ে গুণ করে 2টা ক্লোরিন তৈরি করলাম। এখন দেখো এখানে হাইড্রোজেন কয়টা হলো? হাইড্রোজেন হলো 2টা, এই 2টা হাইড্রোজেন। এখন ডান দিকে আমরা দেখি যে আসলে 2টা হাইড্রোজেন আছে কিনা। দেখা যাচ্ছে পানিতে হাইড্রোজেন অলরেডি 2টা আছেই। তাহলে আমাদের কি হলো? যে মূলত আসলে সমতা হয়ে গেল। এখন আমরা ডান দিকে দেখি ক্যালসিয়াম এই পাশে কয়টা রয়েছে? ক্যালসিয়াম একটা রয়েছে, এ পাশে ক্যালসিয়াম একটা রয়েছে, সমতা হয়ে গেছে। কার্বন কয়টা? এই পাশে একটা, এই পাশে একটা। অক্সিজেন কয়টা? এই পাশে 3টা, আর এই পাশে 2টা, এই পাশে একটা। তাহলে কি দাঁড়াচ্ছে? শুধুমাত্র এই জায়গায় 2 বসেই আমাদের সমতা হয়ে যাচ্ছে। এইভাবে বেশ অনেক সমীকরণ তোমরা নিজেরা প্র্যাকটিস করতে করতে শিখে ফেলবা। আর একটা কথা হচ্ছে কি, মানে খুব বেশি সমীকরণ কিন্তু তোমাদের বইয়ের মধ্যে নাই। আমাদের প্রচলিত কিছু সমীকরণ রয়েছে, এগুলাই সাধারণত পরীক্ষায় আসে এবং এদেরই সমতাকরণ করতে হয়। তো তোমরা যদি এই সমীকরণগুলাই বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে অটোমেটিকভাবে তোমরা জানবে কার পূর্বে কত সংখ্যা বসিয়ে সমতা করতে হয়, ঠিক আছে। এটা প্রাথমিক ভাবে তোমাদের একটু সমস্যা হবে, কিন্তু পরবর্তীতে এই সমস্যাটা আর হবে না। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কি করলাম? আমরা এই সমীকরণটাকে সমতা করে দিলাম। এখন এই সমতা করার পরে আগের সমতা ছাড়া সমীকরণের থেকে
এখনকার সমতাকৃত সমীকরণটা উত্তম হয়েছে। আমি এটাকে যদি আরো উত্তম করতে চাই তাহলে এদের ভৌত অবস্থা উল্লেখ করে দিতে পারি। যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, এর ভৌত অবস্থা কি? এর ভৌত অবস্থা হচ্ছে সলিড অর্থাৎ কঠিন। তাহলে এটাকে আমরা এভাবে এস ব্যবহার করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভৌত অবস্থাকে এভাবে দেখাই দিচ্ছি। দেখো ডান দিকে এভাবে ব্রেকেট দিয়ে ভৌত অবস্থাটা উল্লেখ করে দিবা। HCl, HCl হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরাইড, এটা একটা অ্যাসিড। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসিড সাধারণত মনে রাখবে, অ্যাসিড সাধারণত জলীয় অবস্থায় বিক্রিয়া অংশগ্রহণ করে, মানে অ্যাসিড কখনো লিকুইড অবস্থায় থাকে না। একটা জিনিস মনে রাখবে, অ্যাসিড এবং ক্ষার এরা সবসময় জলীয় অবস্থায় বিক্রিয়া অংশগ্রহণ করবে। তাহলে HCl হচ্ছে অ্যাসিড, এটা অবশ্যই এরা জলীয় অবস্থায় অর্থাৎ পানিতে দ্রবীভূত অবস্থায় বিক্রিয়া অংশগ্রহণ করে, এই জন্য এখানে আমরা AQ লিখে দিলাম। তাহলে সলিড এটা AQ। ক্যালসিয়াম ক্লোরাইড, এই ক্যালসিয়াম ক্লোরাইড কিন্তু হচ্ছে সলিড অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড এটা একটা লবণ, এই লবণটা তৈরি হয় এবং এটা সাধারণত পানিতে দ্রবীভূত কম হয়, এই জন্য এটাকে আমরা সলিড আকারে দেখাচ্ছি। এটা যদি পানিতে দ্রবীভূত হয়ে অর্থাৎ পানি তৈরি হচ্ছে, এটাতে পানিতে যদি দ্রবীভূত অবস্থায় থাকতো তাহলে এটাকে কিন্তু আমরা অ্যাকোয়াস দেখাতাম, কিন্তু এটা সাধারণত পানিতে কম পরিমাণ দ্রবীভূত হওয়ার কারণে এটাকে আমরা সলিড অবস্থাতেই দেখাবো। অর্থাৎ এটা উৎপন্ন হওয়ার সাথে সাথে সেটা বিক্রিয়ার পাত্রের তলদেশে তলানি রূপে জমা থাকবে। আর দেখো কার্বন ডাইঅক্সাইড, এটার ভৌত অবস্থা হচ্ছে গ্যাস, এটা তৈরি হওয়ার সাথে সাথে এটা বিক্রিয়াস্থল ত্যাগ করে চলে যাবে এবং এটার ভৌত অবস্থা হচ্ছে গ্যাস। আর পানি, যার ভৌত অবস্থা হচ্ছে লিকুইড অর্থাৎ তরল। তাহলে আমরা ভৌত অবস্থা উল্লেখ করে এই সমীকরণটাকে আরো সৌন্দর্যমণ্ডিত করলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে তোমাদেরকে আরেকটি সমীকরণ সম্পর্কে দেখাবো। দেখো, বিক্রিয়ক যদি হয় ক্যালসিয়াম কার্বনেট এবং এই ক্যালসিয়াম কার্বনকে তাপ দেওয়া হলে এক্ষেত্রে দুইটা উৎপাদ পাওয়া যায়, ক্যালসিয়াম অক্সাইড চুন এবং কার্বন ডাইঅক্সাইড। এখন এটাকে যদি আমরা সমীকরণে প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করতে পারি? খুব সহজ একটা সমীকরণ, ক্যালসিয়াম কার্বনেট CO3। এখন এটাকে উত্তপ্ত করা হবে, তীর চিহ্ন দিলাম। উত্তপ্ত যদি করা হয়, কোন একটা পদার্থকে উত্তপ্ত করে যদি একাধিক উৎপাদ পাওয়া যায়, সেই ক্ষেত্রে একটা তাপের চিহ্ন, এই চিহ্নটাকে কি চিহ্ন বলা হয়? এটাকে বলা হয় ডেল্টা। ঠিক আছে, তাহলে এই ডেল্টা চিহ্ন আমরা ব্যবহার করব। এই ডেল্টা চিহ্নকে ব্যবহার করে আমরা তাপের পরিবর্তনটা দেখাবো। ঠিক আছে, বা সংক্ষেপে ডেল ব্যবহার করা যায়। এখন ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেট এটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি পাচ্ছি? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, যেহেতু দুইটা উৎপাদ পাচ্ছি মাঝখানে আমরা যোগ চিহ্ন বসালাম। এখন তুমি ভৌত অবস্থা দেখাতে পারো, ক্যালসিয়াম কার্বনেট এটার ভৌত অবস্থা এটা হচ্ছে সলিড অর্থাৎ কঠিন অবস্থায় থাকে। এটা উত্তপ্ত করলে চুন পাই আমরা, এই চুনের ভৌত অবস্থা হচ্ছে সলিড এবং কার্বন ডাইঅক্সাইড যেটা অবশ্যই গ্যাস, এজন্য এটার ভৌত অবস্থা হচ্ছে জি। তার মানে এখান থেকে আমরা একটা বিষয় বুঝলাম, সেটি হচ্ছে কি, যে কোনো একটি পদার্থকে এভাবে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের এরকম একটা ডেল্টা চিহ্ন ব্যবহার করতে হবে। তাহলে ডেল্টা চিহ্ন তীর চিহ্নের উপরে বসাতে হবে এবং এভাবে আমরা সমতা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের মধ্যে আরেকটি সমীকরণ দেয়া রয়েছে, অবশ্যই এই সমীকরণটা তোমরা মনে রাখবে। বন্ধুরা, এই পর্বে তোমাদেরকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি মোল ও রাসায়নিক সমীকরণ। এবং মোল ও রাসায়নিক সমীকরণের গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে স্টয়কিওমিতি, বা ইংলিশে কি বলা হয়? স্টয়কিওমেট্রি। স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমিতি এটি আসলে কি? এটি হচ্ছে রসায়নের একটা শাখা, যে শাখায় সাধারণত বিক্রিয়ক কিংবা উৎপাদের অণু, পরমাণু, মোল এই সংক্রান্ত টোটাল হিসাব নিকাশটা করা হয়। এই হিসাব নিকাশের যে শাখাটা রয়েছে রসায়নের, সেই শাখাটাকেই মূলত বলা হয় স্টয়কিওমিতি। তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা রয়েছে সেই সংজ্ঞাটা তোমরা লিখতে পারো, রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ হতে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ হতে বিক্রিয়কের পরিমাণ হিসেব করা হয় তাকে স্টয়কিওমিতি বলে। তোমরা এই সংজ্ঞাটা লিখতে পারো, তোমাদের বইয়ের মধ্যে দেয়া রয়েছে।
এটি হচ্ছে স্টয়কিওমিতি। অর্থাৎ একটা রাসায়নিক সমীকরণ, একটু আগে তোমাদের দেখালাম, রাসায়নিক সমীকরণকে অবশ্যই সমতা করতে হবে। যখন একটা রাসায়নিক সমীকরণের সমতা হয়ে যাবে, এই সমীকরণটাই হবে হচ্ছে সূত্র। এই সমীকরণের মাধ্যমেই বোঝা যাবে কতটুকু বিক্রিয়া করলে কতটুকু উৎপাদ পাওয়া যাবে। অর্থাৎ একাধিক বিক্রিয়ক যদি থাকে, কতটুকু বিক্রিয়ক পরস্পরের সাথে বিক্রিয়া করে কতটুকু উৎপাদ পাওয়া যায়। তাহলে প্রথম কথা হচ্ছে, তোমাকে হিসাব নিকাশ করার আগে অবশ্যই সমতাকৃত সমীকরণ লিখতে হবে। সমতাকৃত সমীকরণ যদি না লেখো তাহলে প্রকৃত হিসাব পাওয়া যাবে না। তাহলে কিভাবে হিসাবগুলো করা যায় একটু তোমাদেরকে দেখানো হলো, বইয়ের মধ্যে দেখানো হয়েছে, আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা এদিকে দেখো, যেমন ধরো ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো। ম্যাগনেসিয়াম হচ্ছে এটা একটা কঠিন পদার্থ। সাধারণত ম্যাগনেসিয়াম একটা ধাতব পাত। এই ধাতব পাতের সাথে যখন অক্সিজেন বিক্রিয়া করা হয়, তখন অক্সিজেন বিক্রিয়া করা হয় মানে কি, ম্যাগনেসিয়াম এই ধাতুটাকে যখন পোড়ানো হয়, ঠিক আছে, যখন পোড়ানো হয় তখন কি পাওয়া যায়, একটা ছাই পাওয়া যায়। এই ছাইটাই হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। এই ছাই, তো ছাইয়ের ভৌত অবস্থা কি, সলিড। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড অর্থাৎ সলিড তৈরি হলো। এখন এটাকে কি করতে হবে, সমতা করতে হবে। এই সমীকরণটাকে সমতা করতে হবে। সমতা করলেই তুমি বুঝবে কতটুকু ম্যাগনেসিয়ামের সাথে কতটুকু অক্সিজেন বিক্রিয়া করলো, তার ফলে তুমি কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড পেলে। তাহলে সমতা খুব সহজ ব্যাপার। একটু আগে যেভাবে তোমাদের আমি বললাম যে এখানে যেহেতু দুই আছে, সুতরাং এই সংকেতের কখনো পরিবর্তন ঘটানো যাবে না। তাহলে এখানে 2 যেহেতু আছে, এই 2 অনুযায়ী আমরা এখানে 2 দিয়ে গুণ করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করলাম। এবং ম্যাগনেসিয়াম যেহেতু এখানে 2টা রয়েছে, এই জন্য ম্যাগনেসিয়ামের পূর্বে আমরা 2 দিয়ে সমতা বিধান করলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু সমীকরণের সমতা বিধান করে দেয়া আছে, এগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। আচ্ছা, যাই হোক, এখন দেখো এই সমীকরণ অনুযায়ী বোঝা যাচ্ছে যে এই 2 যদি থাকে, অর্থাৎ কোনো একটি সংকেতের পূর্বে যদি 2 থাকে, তাহলে এটা ধরে নেওয়া হবে যে 2 মোল, ধরে নেওয়া হবে 2 মোল। অথবা যদি আমি এটাকে অণু হিসেবে ধরি, সংক্ষিপ্ত আকারে অণু হিসেবে ধরলেও এটাকে, যেহেতু এটা পরমাণু আকারে আছে, আমি এটা বলতে পারি 2টি পরমাণু। তাহলে এখানে বলতে পারি আমি 2টি পরমাণু। তাহলে 2টি পরমাণু, অথবা যদি আমি একটা বৃহৎ আকারে ধরি তাহলে সেটা আমরা ধরতে পারি 2 মোল। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, যেহেতু পরমাণু আকারে বিক্রিয়া করছে, এই জন্য 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু। এটা বিক্রিয়া করছে কার সাথে, 1 মোল, অর্থাৎ সামনে কিছু নাই মানে 1। তাহলে 1 মোল অক্সিজেন অণু, 1 মোল অক্সিজেন অণু কেন, কারণ সে অণু আকারে আছে, সে পরমাণু আকারে নাই। যদি পরমাণু আকারে থাকতো তাহলে শুধুমাত্র ও এভাবে থাকতো। তাহলে যেহেতু O2 আকারে আছে, সুতরাং সে অণু আকারে আছে। তাহলে সামনে কিছু নাই, তার মানে হচ্ছে 1। তাহলে 1 মোল অক্সিজেন অণু। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া করছে 1 মোল অক্সিজেন অণুর সাথে, এবং ফলশ্রুতিতে উৎপাদ হিসেবে আমি পাচ্ছি কত, ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা যেহেতু একটা অণু এবং সামনে যেহেতু 2 আছে, তাহলে আমরা বলতে পারি 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু। তাহলে এইভাবে আমরা পাচ্ছি। তাহলে আমরা এরকম ভাবে পরমাণু এবং অণুর হিসাবটা করে আমি উৎপাদের অণু বা পরমাণুর হিসাব বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই পরমাণু বা অণু হিসাবে যদি না গিয়ে আমরা যদি ভর হিসাবে যাই, সেটাও আমরা করতে পারি খুব সহজেই। আমরা একটা ভরের হিসাব করতে পারি। সেই ভরের হিসাবটা হচ্ছে কি, যে প্রত্যেকের যে পারমাণবিক ভর রয়েছে সেই হিসাবে তাদের যে সামনের সংখ্যা রয়েছে, অর্থাৎ মোল সংখ্যা, এই মোল সংখ্যাকে গুণ করে আমরা টোটাল ভরটা হিসাব করতে পারি, এখানে কতটুকু পরিমাণ ভর ব্যবহার হচ্ছে। যেমন ধরো ম্যাগনেসিয়াম, যার পারমাণবিক ভর হচ্ছে 24, তাহলে ম্যাগনেসিয়ামের আগে 2, তার মানে 2 গুণন 24 সমান হচ্ছে 48। তাহলে কি দাঁড়াচ্ছে, যে এখানে মূলত আসলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। ঠিক একই রকম ভাবে আমি অক্সিজেন কত গ্রাম অংশগ্রহণ করছে সেটা আমি বের করতে পারি। অক্সিজেনের প্রত্যেকের পারমাণবিক ভর হচ্ছে 16। তাহলে এখানে যেহেতু 2টা অক্সিজেন আছে, তার মানে হচ্ছে 16 দুগুণ 32। তাহলে 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। শিক্ষার্থী বন্ধুরা, ভরের একটা নিত্যতা সূত্র রয়েছে। ভরের নিত্যতা সূত্র, এই ভরের নিত্যতা সূত্র বিজ্ঞানী ল্যান্ডোল্ট এটা প্রমাণ করেন যে দেখা গেছে কি, যখন একটা রাসায়নিক বিক্রিয়কগুলো পরস্পরের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে এবং তার ফলে যদি উৎপাদ পাওয়া যায়, তাহলে বিক্রিয়কের টোটাল যে ভরটা আর উৎপাদের যে ভরটা,
এই দুইটা ভর সমান হবে, অর্থাৎ ভরের কখনো কম বেশি হবে না। যেরকম একটু আগে বললাম পরমাণু সংখ্যা সমান হবে, পরমাণু যেরকম সৃষ্টি বা বিনাশ নেই, একই রকমভাবে ভর ঠিক থাকবে, অর্থাৎ ভরের পরিবর্তন ঘটে না। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে 48 গ্রাম বিক্রিয়া করলো, এখানে 32 গ্রাম বিক্রিয়া করলো, তার মানে 48-এর সাথে তুমি যদি 32 যোগ করো, 48 যোগ 32 কত আসে? 80। তার মানে কি দাঁড়াচ্ছে? এখানে টোটাল 80 গ্রাম বিক্রিয়ক প্রয়োজন হয়েছে। ডান দিকে হিসাব করে দেখা গেল ম্যাগনেসিয়াম অক্সাইড, এটার সাথে যদি আমরা 2 দিয়ে গুণ করি এবং প্রত্যেকের পারমাণবিক ভর যদি আমরা যোগ করে দেই, তাহলে কিন্তু আমরা 80 গ্রামই পাচ্ছি। তার মানে হচ্ছে বিক্রিয়কে যত গ্রাম থাকবে উৎপাদে কিন্তু ঠিক তত গ্রামই থাকবে, কিন্তু যেহেতু বিক্রিয়ক এখানে একাধিক, এজন্য আলাদা আলাদাভাবে ভর হয়ে গেছে, অর্থাৎ এখানে 48 গ্রাম আর এখানে 32 গ্রাম, আর এখানে যেহেতু একটা উৎপাদ পাচ্ছি, তাহলে টোটাল ভরটা আমরা এখানে এই 80 গ্রামই পেয়ে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা ভরের হিসাবটা তাদের প্রত্যেকের পারমাণবিক ভর থেকে বের করে ফেলতে পারো খুব সহজেই। তাহলে যেটা বলছিলাম যে খুব সুন্দর করে একটা সমীকরণ লিখবে, এই সমীকরণে সমতা করবে এবং সেই সমতার নিচে তাদের মোল সংখ্যা অনুযায়ী প্রত্যেকের ভর হিসাব করে ফেলবে। এই ভরের কিন্তু হিসাবটা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে, তোমাদের এই ভর দিয়ে অনেক প্রশ্ন আসে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি চাই এটাকে আমরা পরমাণু কতটি বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, আমরা যদি মোলের হিসাবে পরমাণু হিসাব করতে চাই, তাহলে আমরা এই পরমাণু হিসাব করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা জানি তোমাদেরকে ইতিপূর্বে এই অধ্যায়ের প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে আমি তোমাদেরকে কিছু মোল এবং মোলার আয়তন কিংবা অনুসংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা নিয়ে কিছু অঙ্ক তোমাদের আমি দেখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। তো ওইখানে তোমরা জানো যে প্রতি মোলে যে পরিমাণ অণু বা পরমাণু থাকে সেটাকে আমরা ধরে নেই সাধারণত অ্যাভোগাড্রো সংখ্যক। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু 2 মোল ম্যাগনেসিয়াম বিক্রিয়া অংশগ্রহণ করছে, সুতরাং আমরা এটা বলতে পারি যে 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এতটি, অর্থাৎ 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 এতটি ম্যাগনেসিয়াম পরমাণু বিক্রিয়া অংশগ্রহণ করছে। তাহলে এটা আমরা সহজেই বলতে পারি মোল হিসাবে। আর যেহেতু এখানে 1 মোল বিক্রিয়া অংশগ্রহণ করছে, তাহলে আমরা বলতে পারি 6.023, অর্থাৎ সরাসরি অ্যাভোগাড্রো সংখ্যক এতটি অণু বিক্রিয়ায় অক্সিজেন অণু বিক্রিয়া অংশগ্রহণ করছে। কিন্তু এই অণুটা অনেক সময় তোমাদের পরমাণু আকারে প্রশ্ন আসতে পারে যে কতটি অক্সিজেন পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাহলে সেক্ষেত্রে ওই অণুটাকে পরমাণুতে কনভার্ট করে নিবে, কারণ আমরা জানি যে একটা অণুতে 2টা পরমাণু থাকে। তাহলে যেই অণু সংখ্যাটা পেলাম তাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে আমরা কি পেয়ে যাব? এতটি পরমাণু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইভাবে অণু সংখ্যাকে পরমাণুতে কনভার্ট করতে পারো, কিন্তু আমাদের মোল হিসাবে সাধারণত আমাদের 1 মোল যেহেতু, তাহলে এতটি অণু পাওয়া যাবে। ডান দিকে যেহেতু ম্যাগনেসিয়াম অক্সাইড 2 মোল তৈরি হচ্ছে এবং 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড এখানে অণু আকারে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে গুণ করে আমরা টোটাল কতগুলো ম্যাগনেসিয়াম অক্সাইড অণু পাওয়া যাবে সেটা হিসাব করে ফেলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে একটা সমীকরণ থেকে তোমরা বিভিন্ন হিসাব নিকাশ বের করতে পারো এবং এগুলাই কিন্তু সূত্র, অর্থাৎ কতটুকু ম্যাগনেসিয়াম কতটুকু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কতটুকু ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। তাহলে মূল সূত্র কিন্তু সমীকরণ, এই সমীকরণ ভিত্তিক অনেকগুলা গাণিতিক সমস্যা রয়েছে। এই সমস্যার সমাধান আমরা করব, তার আগে তোমাকে এই বিষয়টা অনেক সুন্দর মতো ধারণা রাখতে হবে যে আমরা কিভাবে সমীকরণ থেকে অণু পরমাণু বা মোলের হিসাব করতে পারি। শুধুমাত্র তাই না, এই সমীকরণের সাহায্যে মোলার আয়তন হিসাব করা যায়। যদি আমরা জানি যে সাধারণত মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন প্রমাণ তাপমাত্রার চাপে 22.4 লিটার, তার মানে হচ্ছে 1 মোল পরিমাণ যদি কোনো গ্যাস উৎপন্ন হয় বা বিক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে সেক্ষেত্রে আমরা তার আয়তন ধরে নিতে পারি 22.4 লিটার। সেই ক্ষেত্রে আমরা যদি অনেক সময় হয় কি যে বিক্রিয়া কিংবা উৎপাদের গ্যাসীয় কোনো পদার্থের আয়তন চাইতে পারে, তাহলে আয়তনের হিসাব নিকাশ করার জন্য সেক্ষেত্রে আমরা সরাসরি এই মোলটাকে আমরা 1 মোলের ক্ষেত্রে 22.4 লিটার এসটিপিতে ধরে নিতে পারি। এসটিপিতে তাহলে যেহেতু ধরো এখানে অক্সিজেন বিক্রিয়া অংশগ্রহণ করলো, তাহলে অক্সিজেন গ্যাস
তাহলে সেই ক্ষেত্রে 1 মোল যেহেতু অক্সিজেন, সুতরাং এসটিপিতে এর আয়তনটা আমরা সরাসরি 22.4 লিটার ধরে নিতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইভাবে আমরা বিভিন্ন হিসাব নিকাশ সমীকরণের মাধ্যমে করতে পারি, যেটা আমরা সমস্যার সমাধানের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়ে যাব। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে তোমাদেরকে কিছু সমস্যার সমাধান দেখাবো। প্রথম সমস্যায় আমরা আসি। প্রথম সমস্যা হচ্ছে 6 মোল পানি উৎপন্ন করতে কত মোল অক্সিজেন প্রয়োজন? শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বইয়ের মধ্যে এই সমস্যাটা তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া রয়েছে। এছাড়া আরো কিছু সমস্যার সমাধান বইয়ের মধ্যে করে দেওয়া আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে এই বাড়ির কাজের যে সমস্যাটা সেটা করে দিচ্ছি। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে কি, সমতাকৃত সমীকরণ লিখতে হবে। সমতাকৃত সমীকরণটাই হচ্ছে সূত্র। তাহলে সংশ্লিষ্ট বিক্রিয়াটির সমীকরণ সমাধান আমরা আসি। সংশ্লিষ্ট বিক্রিয়াটির সমীকরণ হচ্ছে কি, যে পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন, শুধুমাত্র অক্সিজেন তো প্রয়োজন না, অক্সিজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে পানি তৈরি হয়। তাহলে অক্সিজেনের সাথে আমরা হাইড্রোজেনের বিক্রিয়া ঘটাবো, বিক্রিয়া ঘটিয়ে এরপর পানি তৈরি করব। এবং এই যে সমীকরণ লিখলাম, এটা সমতা করতে হবে, অবশ্যই সমতা করতে হবে। সমতা ছাড়া কখনোই সঠিক অ্যান্সার আসবে না। সমতা যদি করি তাহলে দেখা যাচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করছে 1 মোল অক্সিজেনের সাথে, এবং সেই ক্ষেত্রে আমরা 2 মোল পানি পাচ্ছি। তো যেহেতু এখানে হাইড্রোজেনের কোনো হিসাব নিকাশ চাওয়া হয় নাই বা দেওয়া নাই, সুতরাং এটা আমরা বাদ দিব। আমরা শুধুমাত্র অক্সিজেনের সাথে পানির হিসাবটা দেখব। তাহলে 1 মোল অক্সিজেন, 2 মোল পানি। তার মানে এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, যেহেতু অক্সিজেন চাওয়া হয়েছে, অক্সিজেনটাকে আমরা ডান দিকে লিখবো। ঐকিক নিয়ম তোমরা অঙ্ক করেছো, যে জিনিসটা চাওয়া হয় সেটাকে ডান দিকে লেখা হয়। ঠিক একই রকম ভাবে যেহেতু অক্সিজেনটা চাওয়া হচ্ছে, অক্সিজেনটাকে আমরা ডান দিকে লিখে কথাটাকে এভাবে সাজাবো যে 2 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন 1 মোল, অর্থাৎ 2 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন 1 মোল। অতএব এখানে দেয়া রয়েছে 6 মোল। তাহলে 6 মোল পানি যদি উৎপন্ন করতে চায়, তাহলে 6 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন ঐকিক নিয়ম, অর্থাৎ 6 ইন্টু 1 না দিলেও হয়, 1 দেখিয়ে দিলাম, ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন যদি করো তাহলে কি দাঁড়াচ্ছে 3 মোল। তার মানে এটাই হচ্ছে উত্তর, অর্থাৎ 6 মোল পানি উৎপন্ন করতে অক্সিজেন প্রয়োজন 3 মোল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারলে কিভাবে সমস্যার সমাধান করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে তোমাদেরকে আরেকটি সমস্যার সমাধান নিয়ে আমি আসতেছি। সেটা হচ্ছে কি, প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে? একটু আগে তোমাদের বললাম যে একটা সমীকরণ থেকে মোলার আয়তনের হিসাবটাও করা যায় খুব সহজে। মোলার আয়তনের হিসাবটাও করা যায়, মোল সংখ্যা হিসাব করে মোলার আয়তন হিসাব করা যায়। তাহলে প্রথমে আমরা চলে আসি সংশ্লিষ্ট বিক্রিয়াটির সমীকরণ। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়ার মাধ্যমেই আমরা অ্যামোনিয়া পাই। দেখো এখানে কিন্তু হাইড্রোজেনের কথা উল্লেখ নাই, কিন্তু তুমি নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া কিভাবে পাবে এটা তোমাকে আগে জানতে হবে। তার নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন বিক্রিয়ার মাধ্যমে কিন্তু অ্যামোনিয়া পাওয়া যায়। তাহলে এই সমীকরণ অনুযায়ী দেখা যাচ্ছে 1 মোল নাইট্রোজেন এটা বিক্রিয়া করছে 3 মোল হাইড্রোজেনের সাথে। আমি এখানে হাইড্রোজেনের হিসাবটা দেখালাম না, কারণ যেহেতু হাইড্রোজেনের প্রয়োজন নেই, হাইড্রোজেনের হিসাবটা এখানে দরকার নেই, এজন্য নিচে আমরা হাইড্রোজেনের হিসাবটা করলাম না। ডান দিকে দেখা যাচ্ছে 2 মোল অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে যেহেতু এটার ভৌত অবস্থা গ্যাস, এটার ভৌত অবস্থা গ্যাস, সুতরাং গ্যাসের মোলার আয়তন পাওয়া যাবে। তাহলে 1 মোলের জন্য মোলার আয়তন এসটিপি তে বা প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার। শিক্ষার্থীরা তোমরা এটা জানো, এসটিপি তে মোলার আয়তন 22.4 লিটার। তাহলে যদি 1 মোলের ক্ষেত্রে আমরা এটার আয়তনটা পাবো 22.4 লিটার। এখানে কয় মোল? এখানে হচ্ছে 2 মোল। তাহলে 2 মোলের জন্য কত হিসাব পাবো? 2 ইন্টু 22.4 লিটার। ঠিক আছে, তাহলে এভাবে আমরা হিসাবটা পেয়ে গেলাম। তার মানে সমীকরণ বলে দিচ্ছে কত লিটার থেকে তুমি কত লিটার পাবা। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে সমীকরণ মতে দেখা যাচ্ছে 22.4 লিটার নাইট্রোজেন হতে অ্যামোনিয়া পাওয়া যায় 2 ইন্টু 22.4 লিটার। তাহলে আমরা এইভাবে হিসাবটা দেখাচ্ছি সমীকরণ অনুযায়ী। প্রশ্নে বলা হচ্ছে 4 লিটার হতে কত লিটার পাওয়া যাবে। তাহলে 4 লিটার
নাইট্রোজেন হতে অ্যামোনিয়া পাওয়া যাবে। ঐকিক নিয়ম করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। 4 ইন্টু 2 ইন্টু 22.4 ডিভাইড বাই 22.4 যদি ক্যালকুলেশন করা হয় তাহলে এখানে সহজে পাওয়া যাচ্ছে 8 লিটার। তাহলে এভাবেই কিন্তু এই অঙ্কটার সমাধান হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমাদের উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখবা, আরো কিছু অঙ্ক অনুশীলনী থেকে অনুশীলন করবা, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে তোমাদের জন্য আজকের ক্লাস আমার এই পর্যন্তই। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার লাইভে হবে শনিবারে। তো সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকো, আল্লাহ তাআলা প্রত্যেকে সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।